আমি আব্দুল্লাহ ইবনে শামস আনাস, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, এমবিবিএস দ্বিতীয় বর্ষ। আজকে শুরু করব হচ্ছে ঘাসফড়িং এর রেচনতন্ত্র নিয়ে, যে এটা কিভাবে হচ্ছে এতক্ষণ যে সে খাওয়া দাওয়া করলো তার মুখমাঙ্গ গুলো নিয়ে, তারপরে খাবার দাবার গুলো রক্ত সংবহন যন্ত্রের মাধ্যমে এখানে ওখানে গেল, তারপর ওখান থেকে যে বর্জ্য পদার্থ গুলো তৈরি হলো সেগুলো কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে সেটা দেহ থেকে বের হয় সেটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো এখন ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গ, ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গ কোনটি? ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। প্রধান রেচনাঙ্গ কি? মালপিজিয়ান নালিকা। আচ্ছা, কিন্তু এছাড়াও কিছু মানে আনুষঙ্গিক কোষ থাকে যেগুলা সম্বন্ধে কিছু লেখা আছে: ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট আর হচ্ছে কিউটিকল। তাহলে টোটাল কয়টা? পাঁচটা। একটা মালপিজিয়ান নালিকা পেলাম, একটা ইউরেট কোষ পেলাম, একটা ইউরিকোস গ্রন্থি পেলাম, একটা নেফ্রোসাইট আর হচ্ছে একটা কিউটিকল অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এখন যেহেতু তাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে এই মালপিজিয়ান নালিকা, তো এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, যেটা কিভাবে আসছে, কোথায় থাকে। তো এটা নামকরণ করেন কে? মার্সেলো মালফিজি। তাহলে নামটা দেখেই মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে এই নালিকাটা বিজ্ঞানীর নাম অনুসারেই আসছে। তো সর্বপ্রথম কত সালে এগুলা, জাস্ট একবার রিডিং দিলেই হবে, এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, শুধু হচ্ছে নামটা মনে রাখা যায়, মার্সেলো মালফিজি। এটা কতে দিয়ে দিতে পারে, যেহেতু এটা ইজিলি মনে রাখা যায়। ম্যালপিজিয়ান নালিকার যে আবিষ্কারক ম্যালপিজি, তো এখানে মনে রাখতে পারছি, যার সাথে হচ্ছে মার্সেলো নামটা মনে রাখতেছে। মার্সেলো তো একজন ফুটবলার ছিল, তো ওইখান থেকে এরকম করে মনে রাখা যায় ইজিলি। আচ্ছা, এখন অবস্থান কোথায়? মেসেন্টেরন ও ইলিয়ামের সংযোগস্থলে। আচ্ছা, ইলিয়াম কোথায় ছিল? ইলিয়াম ছিল হচ্ছে যেখানে হচ্ছে তার তৃতীয় যে পার্টটা, প্রোক্টোডিয়াম, যেটা প্রোক্টোডিয়ামের প্রথমেই কিন্তু ইলিয়াম ছিল। যদি এখানে মেসেন্টেরন হয়, তারপরে এখান থেকে যে সময় প্রোক্টোডিয়াম শুরু হলো, এইখানের যে প্রথম পার্টটা, এই প্রথম পার্টটা কিন্তু ইলিয়াম। তো এখন হচ্ছে যে এই পার্টটা, এই বরাবর যে এই যে সংযোগস্থল, যেটা এখানের যে সংযোগস্থল, এই বরাবরই হচ্ছে প্রায় 100টি সুতার মতো ম্যালপিজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। কোথায় বিস্তৃত থাকে এখানে কিন্তু খেয়াল করতে হবে, হিমোসিলে বিস্তৃত থাকে, অর্থাৎ দেহ গহ্বরে বিস্তৃত থাকে। যেহেতু এটাতে রক্ত আছে, তাই কারণে এটাকে আমরা হিমোসিল বলতেছি। আচ্ছা, এখন এগুলোর মুক্ত প্রান্ত বদ্ধ এবং হিমোসিল গহ্বরে হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত থাকে। এখন এই ওয়ার্ডটার মিনিং কি? মুক্ত প্রান্ত বদ্ধ মানে কি? মানে হচ্ছে এই যে যে প্রান্তটা কোনো কিছুর সাথে লাগানো না, এই যে এইখানের যে যেটা দেখা যাবে, যে মেসেন্টেরন আর হচ্ছে এখানে ইলিয়াম, হ্যাঁ। তো এই এই পয়েন্টে যে এই যে এইখানে এটা লাগানো আছে, এইটা এটা হচ্ছে গিয়ে বদ্ধ প্রান্ত। আর এইটা সরাসরি এখানে গিয়ে যে এই পয়েন্টটা, এটা হচ্ছে মুক্ত প্রান্ত। তাহলে মুক্ত প্রান্তটা কেমন? সেটা ভিতর থেকে বদ্ধ, মানে ব্লাইন্ড, মানে হচ্ছে এখান দিয়ে আর এটা আর অন্য কোথাও যায় না, এটা এখানেই শেষ হয়ে গেছে। এই কারণেই হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে, হচ্ছে এই কারণে এটাকে বলতেছে যে মুক্ত প্রান্ত বদ্ধ। আর কিসে থাকে এটা? হিমোসিল গহ্বর হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত থাকে। হ্যাঁ, স্বাভাবিকভাবে এখানে যেহেতু বলছি আগে যে হিমোসিলে বিস্তৃত থাকে। আর অন্য প্রান্তটি কোথায়? পৌষ্টিক নালী গহ্বরে উন্মুক্ত থাকে। আচ্ছা, তো এখানে একটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে। তো এটা প্রস্থচ্ছেদ কি? এটা হচ্ছে ভিত্তি পর্দার উপর থাকে। তারপর একটা হচ্ছে কোষ থাকে নিউক্লিয়াস সংবলিত। তারপর হচ্ছে ব্রাশ বর্ডার, ছোট ছোট এখান থেকে অভিক্ষেপ বের হয়। অভিক্ষেপ গুলো বের হয়েই এখানে মেনলি রেচন কার্য সম্পন্ন করে থাকে। আচ্ছা, এখন কি বলতেছে যে এখন এটার গঠনটা কেমন? গঠন তো হচ্ছে কিরকম, এটা কতটুকু লম্বা, ব্যাস কেমন, কেমন সরু নলাকার, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে যেটা বলতেছিলাম, যে এই যে ব্রাশ বর্ডারটা, এই ব্রাশ বর্ডারটা নিয়ে হচ্ছে আমাদের মূল আলোচনা এখন। যে সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ কি? মাইক্রোভিলাই সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ কি গঠন করে? ব্রাশ বর্ডার গঠন করে। আচ্ছা, নালিকাগুলো নিজে ততটা নরমক্ষম নয়, বরং হিমোসিলে হিমোলিম্ফের আন্দোলনে এগুলো রেচন সম্পন্ন করে। তার মানে এই যে জিনিসটা একটু বুঝো, যে এইভাবে তো খাবারটা আসতেছে, তাই না? উষ্ণায়নের এই মাথা থেকে আসতেছে। তো এই জায়গাটার মধ্যে হইতেছে তার যে খাবারগুলো আছে, এগুলো এখানে ঢুকতে হবে যেন হচ্ছে, বা বর্জ্য পদার্থগুলো ঢুকতে হবে যেন এখান থেকে আমার বর্জ্য পদার্থগুলা নিষ্কাশন হয়। তো এখন এটা যেহেতু একটা ব্লাইন্ড সেক, মানে ব্লাইন্ড সেক বললেই হচ্ছে এটা সাউন্ড একটু পশ শোনায়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা
কি, আমাদের এখানে নাম কি, মুক্ত প্রান্ত বদ্ধ। আচ্ছা, তো এখন এটার ভিতর দিয়ে যাইতে হবে, এগুলো সবগুলা এই পর্যন্ত গিয়ে তারপরে আবার এদিকে ফেরত এসে এভাবে যেতে হবে। তো এটা যাইতে হলে এটার জন্য এনাফ, মানে কি বলে, পরিচালনার জন্য যে শক্তিটা দরকার, এটা কোত্থেকে আসবে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিজে থেকে আসে না, কিন্তু যখন হচ্ছে হিমোলিম্ফের মধ্যে, হিমোসিলের মধ্যে থাকা হিমোলিম্ফ গুলো এই দিক থেকে প্রেসার দেয়, এই দিক থেকে প্রেসার দেয়, এক একবার এক এক দিক থেকে প্রেসার দেয়, তখনই হচ্ছে এটা হচ্ছে এরকম দুলতে থাকে। কেমন করে এরকম দুলতে থাকে? দুলতে থাকলেই গ্রেভিটেশনের কারণে দেখা যাচ্ছে এখানে এখানে কিছু একটা ছিল, এটা এদিকে আসতেছে, এটা এখানে আসতেছে, এরকম এরকম করে সামনের দিকে আগায়, তারপরে আবার হচ্ছে এরকম পিছের দিকে আগায়, আবার হচ্ছে সে পশ্চিম বায়ুতে সে উন্মুক্ত হয়। এটাই কিন্তু এখানে বলছে যে, এই যে কোথায় দেখলাম আমি, এই যে নালিকাগুলো নিচে নিচে যতটা ততটা নরমক্ষম নয়, বরং হিমোসিলের হিমোলিম্ফের আন্দোলনে এগুলো রেচন কাজ সম্পন্ন করে। আচ্ছা, এখন কিভাবে কি করে সেটা, এই যে এখানে হচ্ছে প্রথম একটা, এখানে ছোট করে একটা বিক্রিয়া ঘটবে, পটাশিয়াম ইউরেট, পানি আর কার্বন ডাই অক্সাইড। এইখানে পটাশিয়াম ইউরেট আর কার্বন ডাই অক্সাইড কিন্তু হচ্ছে মানে বর্জ্য পদার্থ, আর পানি তো এইভাবে এমনি থাকে। তো এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে? পটাশিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পানি। আর এখান থেকে পটাশিয়াম বাইকার্বনেট আর পানি উৎপাদন করবে। আর এছাড়া যেটা ছিল, এই যে প্লাস দেখো, প্লাস এটসেট আরেকটা যেটা তৈরি হয়েছে ইউরিক অ্যাসিড, সেটা কিন্তু চলে যাচ্ছে, এই যে দেখাইছে কিন্তু সেটা কিন্তু একদম ডিরেক্ট উন্মুক্ত হয়ে গেছে কোথায়? কোষেই নালীতে। এখন এই যে খাবার দাবার যা আসার কথা ছিল, এখন এটা এমনই, মানে এমন ভাবে এটা তৈরি করা হয়েছে যে হিমোলিম্ফ থেকে ডিরেক্টলি এই পটাশিয়াম ইউরেট বলো, পানি বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এগুলো সব এখানে ডিরেক্টলি ঢুকতে পারে। ঢোকার পরে বিক্রিয়াটা কোথায় করতেছে? এই মালপেজের নালিকাতে। তারপরে নালিকাতে বিক্রিয়া করার পরে পটাশিয়াম বাইকার্বনেট আর পানি যে উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে বাইরে চলে যাচ্ছে, বাইরে উন্মুক্ত হচ্ছে। তার মানে হিমোলিম্ফে যা আসছিল, হিমোলিম্ফ থেকে যা আসছিল, হিমোলিম্ফ থেকে আবার তাই ফেরত গেছে, এক্সেপ্ট দা ইউরিক অ্যাসিড পার্ট। তার মানে এই ইউরিক অ্যাসিড পার্টটা আবার এই পশিনারের মাধ্যমে তারপর হচ্ছে পায়ুপথ হয়ে ফেরত যাবে, পরিবেশে ফেরত যাবে। এটাই কিন্তু এই যে এখানে ভিতরে যে কথাটা, এটা এখানেই বলছে, এই কারণে আমি এর ভিতরে দেখাইলাম না। আচ্ছা, এখন অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচন অঙ্গ, সেটা কিভাবে কি, ওইগুলা কি কি কাজ করতেছে? ইউরেট কোষ যেটা, এটা কি অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে, এগুলাকেই হচ্ছে আবার কি বলতেছি আমরা? ইউরেট কোষ বা ইউরেট সেল। এগুলো মূলত হচ্ছে যে শর্করা, আমিষ, স্নেহ এগুলোকে জমা রাখে। এছাড়াও কিছু ইউরিক অ্যাসিড ও ইউরেট কোষ মধ্যে আজীবন জমা করে রাখে। তাহলে এগুলো হিমোলিম্ফে বর্তমান কিছু ইউরিক অ্যাসিড ও ইউরেট কোষের মধ্যে আজীবন জমা করে রাখে। তার মানে সম্পূর্ণ, মানে যে পরিমাণ আহ ইউরেট কোষে যে পরিমাণ ইউরিক অ্যাসিড আসে, সম্পূর্ণ ইউরিক অ্যাসিড তার যে সময় এক্সক্রিশনের সময় হয়, যে সময় বের হয়ে যাওয়ার সময় হয়, তখন পুরোটা বের হয়ে যায় না, কিছু কিছু অংশ, কিছু কিছু অংশ এটা রয়ে যায়। আহ কিছু কিছু অংশ এটার ভিতরে রয়ে যায়, এই কারণেই বলতেছে ইউরেট কোষের মধ্যে কিছু কিছু ইউরিক অ্যাসিড এর ভিতরে থেকে যায়। তাহলে যদি আমি এক কথায় বলি যে ইউরেট কোষ কি, ইউরেট কোষ হচ্ছে ঘাসফড়িং এর দেহে অবস্থিত চর্বি সঞ্চয়কারী কোষই হচ্ছে ইউরেট কোষ। ওকে, এখন হচ্ছে ইউরিকোজ গ্রন্থি নিয়ে আলোচনা করতে হয়েছে যে ইউরিকোজ গ্রন্থি কি। এখানে স্পেসিফিক্যালি কোনটা বলছে? পুরুষ ঘাস ফড়িং। পুরুষ ঘাস ফড়িং এর মাশরুম গ্রন্থি, মাশরুম গ্রন্থি কি এটা আমরা পরে জানবো, যে সময় হচ্ছে প্রজনন তন্ত্র নিয়ে পড়বো। ইউরিকোজ গ্রন্থি অবস্থান করায় হিমোসিল থেকে রেচন পদার্থ শোষণ করে ইউরিক অ্যাসিড রূপে জমা করে, সঙ্গমের সময় এসব বর্জ্য শুক্রাণুর সাথে বাইরে নিক্ষিপ্ত হয়। তার মানে এই যে যখন হচ্ছে প্রজননের সময়টা হয়, তখনও কিন্তু কিছু কিছু রেচন কার্য সে সম্পন্ন করে। এটা এইখানের যে ইউরিকোজ গ্রন্থির যে কাজ, সেটা থেকে আমরা বুঝতে পারতেছি। তাহলে কি কি হিমোসিল থেকে রেচন পদার্থ শোষণ করে? এই ইউরিক অ্যাসিড রূপে জমা রাখে কোথায়? মাশরুম গ্রন্থিতে। আচ্ছা, সঙ্গমের সময় এগুলো সংগ্রামের সাথে বের হয়ে যায়। আচ্ছা, এরপর কি? আচ্ছা, এটা বক্স করা দরকার যে এটা কোথায় থাকে। শুধুমাত্র পুরুষ ঘাস ফড়িং এই থাকে, শুধুমাত্র হচ্ছে পুরুষ ঘাস ফড়িং এই থাকে। আচ্ছা, এরপর হচ্ছে নেফ্রোসাইট। নেফ্রোসাইট কি?
পেরিকার্ডিয়াল সাইনাসের হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। তাহলে নেফ্রোসাইটটা কোথায় থাকে? পেরিকার্ডিয়াল সাইনাসে, হৃদযন্ত্রের পার্শ্বদেশে। বুঝে যাচ্ছে যে পেরিকার্ডিয়াল সাইনাস আমার হৃদযন্ত্রের পার্শ্বদেশে থাকবে, এটা আর মনে রাখার দরকার নেই, ডিরেক্টলি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে কিউটিকল। কিউটিকল কি? নিম্ফ দশায় হিমোসিলে ভাসমান অ্যামিবার মতো কিছু অ্যামিবোসাইট কোষ রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলের নিচে সঞ্চয় করে। যখন খোলস মোচন হয়, তার মানে এই যে খোলস মোচন হচ্ছে এটা ঘাসফড়িংয়ের একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন হচ্ছে মানে খাইতে খাইতে সে বড় হয়ে যায়, ছোট থেকে বড় হচ্ছে, যখন খাইতে খাইতে এনফ বড় হয়ে যায় তখন আর তার শরীরটা ওই খোলসের মধ্যে আটে না, তখন হচ্ছে এই খোলস মোচনের সময় হয়। এবং খোলস মোচনের মাধ্যমে এই যে কিউটিকলের সাথে যে যে সঞ্চিত রেচন দ্রব্যগুলো ছিল এগুলো বের হয়ে যায়। তাহলে কোনগুলা? অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট থাকে হচ্ছে, তাহলে কি থাকে কিউটিকলের নিচে? অ্যামিবোসাইট থাকে কিউটিকলের নিচে। কি বলে দাঁড়াও, অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট থেকে কোথায়? কিউটিকলের নিচে। অ্যামিবোসাইট থেকে কোথায়? কিউটিকলের নিচে। আচ্ছা, এরপর হচ্ছে মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য বলছে। প্রথম, সবচেয়ে প্রথম মানে সর্বপ্রধান যে পার্থক্য, এটা ছাড়া দেওয়াই যাবে না, সেটা হচ্ছে ঘাস ফড়িং সহ সকল পতঙ্গের। কাদের? সকল পতঙ্গের ক্ষেত্রে আমরা দেখবো যে মালপিজিয়ান নালিকা, কিন্তু মানুষ সহ মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের অংশ অংশ আর এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। তাহলে আমি ডিফারেন্স কিন্তু দেখতেছি এখানে, এখানে কিন্তু ডিফারেন্স আছে যে পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, আর মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের অংশ হচ্ছে মালপিজিয়ান বডি। আচ্ছা, এরপর অবস্থান দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, গঠন, সংযুক্তি, কার্যপদ্ধতি, এগুলো হচ্ছে একদমই ইজি। এগুলো নিয়ে আর মাথা ঘামানোর কথা দরকার নেই, কারণ মালপিজিয়ান বডি সম্পর্কে এসসিতে আগে থেকে পড়ে আসছো যে এগুলোর মধ্যে কি কি থাকে, এইটুকুই কাজ।